পঞ্চদশ সংশোধনী আসলে শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে না, এটা আরো অনেক ব্যাপক। হ্যাঁ, এটাকে তো আমি সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন এটা বলেছিলাম এবং আদালতে সেটাও বলেছিলাম, এবং পুনর্লিখন নিয়ে এক ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের সবার অনেকের বেশিরভাগ মানুষের অগোচরে কিন্তু 2011 সালে বাংলাদেশের সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন হয়ে গিয়েছিল। কারণ এই পঞ্চদশ সংশোধনী এটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না, এটাতে রাষ্ট্র কাঠামোকে পুরোপুরিভাবে পরিবর্তন করা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং এই জিনিসগুলো আমরা পঞ্চদশ সংশোধনী মামলায় কোর্টের সামনে আর্গু করেছিলাম, এবং এই আর্গুমেন্টগুলো ডক্টর মজুমদার যে বইটা দেখালেন এখানে আপনারা পাবেন, যে কিভাবে সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিপাবলিকান স্টেট থেকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। তো এখন রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো খারাপ দিককে অসাংবিধানিক ঘোষণা করা হয়। এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং সংবিধানকে সংশোধন অযোগ্য করার যে ধারা সেটাকে গণভোটের একটা বিষয় ছিল সেটা, সাথের একটা সিডিশনের অফেন্স পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা মত প্রকাশের স্বাধীনতাকে খুবই গুরুতরভাবে খর্ব করেছিল। তো এই সমস্ত অনেকগুলো পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো নেগেটিভ দিককে অসাংবিধানিক ঘোষণা করেছেন। সেই কারণে রায়ের ব্যাপারে আমরা, কারণ এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বিশাল অর্জন আমি বলবো এই রায়কে। তবে পঞ্চদশ সংশোধনীর আরো অনেকগুলো বিষয় ছিল, এবং একটা বিষয় ছিল যে এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, এবং সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে দেয়া আছে, ওই নিয়মগুলো না ফলো করে এই সংশোধনী করা হয়েছিল। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত, মাননীয় আদালত, সেই অংশগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে, এবং বাতিল হয়ে সেই সংশোধনীর আগের অবস্থায় অটোমেটিক্যালি ফিরে গেছে। কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত বা 7 খ ধারা সংক্রান্ত বিধান পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে গেছে অলরেডি, কিন্তু পুরোপুরি ফিরে আসেনি এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হবে। আপনারা হয়তো অনেকে জানবেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল ত্রয়োদশ সংশোধনী মামলায়, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদও বাতিল করেছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো সংসদ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সেটা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে, কিন্তু আপিল বিভাগের রায়টা এখনো রয়ে গেছে। সেই ত্রয়োদশ সংশোধনী রায়ের ব্যাপারেও ডক্টর মজুমদার পিটিশনার হয়ে একটা রিভিউ দাখিল করেছেন, সেটা এখন আপিল বিভাগে বিচারাধীন আছে। তো ওই মামলার শুনানি শেষে যখন ওই মামলার রায় আমরা আশা করি যখন ডক্টর মজুমদারদের পক্ষে আসবে, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসবে। তো এটা গেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দিক। আর এই পঞ্চদশ সংশোধনী মামলার আমি যেমনটা বলছিলাম, যেমন মাননীয় আদালতের পর্যবেক্ষণও এটা উঠে এসছে যে পঞ্চদশ সংশোধনী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পাশ করা হয় নাই। একটা হলো এটার মূল বিষয়গত দিক, যে পঞ্চদশ সংশোধনী যে সমস্ত বিষয় সংবিধানে যুক্ত করেছে সেই বিষয়গুলো অসাংবিধানিক। তো এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো বিষয় অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত, কিন্তু বিষয়ের বাইরেও প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, যে একটা সংবিধান সংশোধন প্রণয়নের কতগুলো প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ হয়নি। পার্লামেন্টারি কমিটিকে পাশ কাটানো হয়েছে, একজন ব্যক্তির ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে।